আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদাতাগণ, আপনারা যারা বিদেশি অর্থাৎ প্রবাসী আছেন, অনলাইনে যারা রিটার্ন সাবমিট করবেন, সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কিছু ভুল করে থাকেন। তো যে ভুলগুলি করে থাকেন সেই ভুলগুলি নিয়েই আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আশা করি যারা বিদেশি রিটার্ন ফিল আপ করবেন সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের অনেক সহায়ক হিসাবে কাজ করবে। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি আমার একজন ক্লায়েন্টের 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ই রিটার্নে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27। তো যারা 2026-27 কর বর্ষে টিন সার্টিফিকেট খুলেছেন আপনারা 2026-27 দিবেন। যদি আপনারা অনেক আগে টিন সার্টিফিকেট খুলে থাকেন সেই ক্ষেত্রে এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দেখবেন, যদি 24-25 কর বর্ষের টিন সার্টিফিকেট খুলে থাকেন এবং রিটার্ন সাবমিট করেন নাই, তাহলে কিন্তু আপনি এই যে 24-25-এ রিটার্ন দিতে হবে, 25-26-এ রিটার্ন দিতে হবে এবং 26-27-এ রিটার্ন, এই তিনোটাই আপনাকে দিতে হবে। ওইগুলি না দিয়ে আপনারা এটা দিলে আপনার নোটিশ যাবে, পরে আপনি ওই 2 বছরের জরিমানা গুনতে হবে। আর যারা 25-26 করবর্ষে টিন সার্টিফিকেট খুলেছেন আপনারা শুধু 25-26 এবং 26-27 এই দুইটা রিটার্ন সাবমিট করলেই হবে। আর যারা 2026-27 করবর্ষে টিন সার্টিফিকেট খুলেছেন আপনারা শুধু 2026-27 রিটার্ন সাবমিট করলেই হবে। তো আমি দেখাচ্ছি 2026-27 রিটার্নটি সম্পর্কেই আপনারা যে ভুলগুলি করে থাকেন। তো আপনারা এই পেজে আসার পরে এখানে দেখেন রেগুলার ই রিটার্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম সেলফ, এটা অটোমেটিক থাকবে যেহেতু এটা নতুন মাত্র শুরু হয়েছে। এই যে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27, হ্যাঁ, এটা অটোমেটিক থাকবে। আর আপনার ইনকামটা হবে 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত। এই এক বছরে যে ইনকাম করেছেন সেই ইনকামগুলো কিন্তু এই রিটার্নে ইনপুট দিবেন। এই যে বর্তমান মাস জুলাই মাস চলে, জুলাই মাসে কি ইনকাম করছেন এটা কিন্তু দিবেন না। আপনি 30শে জুন 2026-এর ভিতরে আপনার যা যা ইনকাম, যা সম্পদ আছে সবগুলি আপনি এখানে ইনপুট দিবেন। আচ্ছা, তারপরে যে ভুলটি আপনারা করে থাকেন এই যে দেখেন রেসিডেন্ট স্ট্যাটাস। এখন এই রেসিডেন্ট স্ট্যাটাস হলো আপনি কি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট। রেসিডেন্ট হলো নিবাসী আর নন রেসিডেন্ট হলো অনিবাসী। তো আপনি যেহেতু বিদেশে থাকেন সেই ক্ষেত্রে আপনি নন রেসিডেন্টটা এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন যে আপনি নন রেসিডেন্ট আমি দেখাচ্ছি একটু আপনাদের। এই যে দেখেন আমি আয়কর আইন 2023-এর যে পরিপত্র আছে ওইটার 45 নম্বর অংশে আমি পড়তেছি, নিবাসী অর্থে কোনো আয় বর্ষে যে এইরূপ কোনো ব্যক্তি যিনি নিম্নবর্ণিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করিয়াছেন। প্রথমে হলো যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম 183 দিন বা ততোধিক দিন বাংলাদেশে অবস্থান করেন তাহলে আপনি নিবাসী। আর যদি এর চেয়ে কম দিন আপনি বাংলাদেশে অবস্থান করেন, আছে না আপনারা অনেকে 3 মাস 4 মাসে ছুটি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনিবাসী। হ্যাঁ, তারপরে আরেকটা অংশ লিখছে দেখেন উক্ত বর্ষে। আচ্ছা, উক্ত বর্ষটা কি? উক্ত বর্ষে হলো যে ওই যে 1/7/2025 থেকে 30/6/2026 পর্যন্ত, এইটা হলো আপনার উক্ত বর্ষ। সেই বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট 90 দিন বা ততোধিক দিন এবং অব্যবহিত পূর্ববর্তী 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে মোট 365 দিন অথবা তার উপরে যদি আপনি বাংলাদেশে থাকেন সেই ক্ষেত্রেও আপনি নিবাসী। আর যদি তার কম থাকেন আপনি তাহলে আপনি অনিবাসী। আশা করি নিবাসী এবং অনিবাসী পার্থক্যটা বুঝতে পারছেন। তো আমি আবার রিটার্নে যাই। তো ধরে নিলাম আপনি 183 দিনের কম বাংলাদেশে ছিলেন, আপনি অনিবাসী, এজন্য আপনি এখানে অবশ্যই নন রেসিডেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি কোন দেশে আছেন যে ওইটা আপনি এখানে দিবেন। তো এখানে সিলেক্ট করা মাত্র এখানে বিভিন্ন দেশ আপনি পেয়ে যাবেন, আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখানে দিয়ে দিবেন। তো আমার যে ক্লায়েন্ট উনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বাসিন্দা, আমি এটা দিলাম। এই যে দেখেন। আচ্ছা, তো এটা দেওয়ার পরে এখন আলোচনা করব নিচের যে অংশটা, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তো আপনি এই যে আমেরিকা থাকেন, আমেরিকা থেকে রেমিটেন্স আকারে ব্যাংকিং চ্যানেলে যদি বাংলাদেশে কোনো টাকা পাঠিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটা কিন্তু ফুললি ট্যাক্স এক্সেম্পটেড হবে। সেই ক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন। হ্যাঁ, অবশ্যই ইয়েস দিবেন, কারণ বিদেশ থেকে যারা রেমিটেন্স বাংলাদেশে পাঠায় তাদের টাকাটা কিন্তু ফুললি ট্যাক্স এক্সেম্পটেড, এই জন্য ইয়েস দিবেন। তো আমি এটা দিলাম। এখন এই দিকে দেখেন হেডস অফ ইনকাম। অনেকে বিদেশ থাকে কিন্তু ইনপুট সঠিকভাবে না দেওয়ার কারণে তারা রেসিডেন্ট দিয়ে দেয় আর এখানে বাংলাদেশি ইনকামও দেখায় দেয়, আবার বিদেশি রেমিটেন্সও দেখায় দেয়। সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন
রিটার্নটি ভুল। তো এখানে আপনি যদি ইয়েস থাকে, আপনি বাংলাদেশে কোনো চাকরি দেখাইতে পারবেন না, ঘর ভাড়া দেখাইতে পারবেন, এগ্রিকালচার অনেকের জমি বাংলাদেশে আছে, এখান থেকে ইনকাম দেখাইতে পারবেন, অনেকের ব্যবসাও আছে, আপনি বিদেশে আপনার ব্যবসা বাংলাদেশে এটা দেখাইতে পারবেন। তারপরে অনেকে বিদেশে আছেন, ক্যাপিটাল গেইনের ব্যবসা করেন, এটা দেখাইতে পারেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, অনেকের সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস আছে বাংলাদেশ ব্যাংকে, আপনি এটা দেখাইতে পারেন। তো আমার যে ক্লায়েন্ট, ওনার ওই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা বাংলাদেশে আছে, হ্যাঁ, অর্থাৎ সঞ্চয়পত্র আছে, এটা আমি দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে আমার এই পেজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। ভাই, অনলাইনে অনেকেই রিটার্ন সাবমিট করতে পারে, কিন্তু কোথায়, কিভাবে, কোন জায়গায় কি ইনপুট দিতে হবে এটা কিন্তু অনেকেই জানে না। এজন্য আপনারা যারা অনলাইনে রিটার্ন সাবমিট করেন, হ্যাঁ, বিদেশ থেকে, অনেকেই না বুঝে করে দেয় এবং বিপদে পড়েন আপনারা। তাই আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ হলো, আপনারা বিদেশ থেকে যদি অনলাইনে রিটার্ন সাবমিট করেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি দ্বারা রিটার্ন ফিল আপ করে সাবমিট করবেন। এতে করে যদি অটোমেটেড সিস্টেমে আপনার রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়, কোনো সমস্যায় পড়বেন না। কারণ অডিটের জন্য নির্বাচিত হলেও যত ধরনের পরামর্শ আপনি ওই ইনকাম ট্যাক্স লয়ার বা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু আপনি বাহিরে বা কোথাও যদি অনভিজ্ঞ লোক দিয়ে যদি আপনি করান, আর যদি আপনার এই রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে কোনো পরামর্শ দিতে পারবে না, এবং আলাদাভাবে আপনি একজন ইনকাম ট্যাক্স লয়ার নিয়োগ দিয়ে আপনার এই মামলার নিষ্পত্তি করতে হবে বা এই অডিটের ফেস করতে হবে। এতে করে আপনি আরও বেশি টাকার ঝামেলায় পড়ে যাবেন। এই জন্যই আমি এই কথাগুলি বললাম। আচ্ছা, যাই হোক, এই অংশটা ভালো করে ফিল আপ করার পরে আপনারা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আমি এই পেজে আসলাম। এই পেজে আসার পরে এখানে একটা জিনিস দেখেন, এডিশনাল ইনফরমেশন আসছে। আচ্ছা, যদি শুধুমাত্র আপনি বিদেশি ইনকাম দেখাইতেন তাহলে কিন্তু এটা আসতো না। তো আপনার তো বাংলাদেশে ওই যে সঞ্চয়পত্র আসছে, এর জন্য এটা আমি সিলেক্ট করছিলাম, এই জন্য এটা আসছে। তো লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি সঞ্চয়পত্র এফডিআর বা ডিপিএস যে করছেন, এটা যে ব্যাংকে আসছে সেই ব্যাংকটা কি কোনো সিটি কর্পোরেশনের ভিতরে? যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হয়ে থাকে এটা দিবেন, যদি ঢাকা সাউথ সিটি হয়ে থাকে এটা দিবেন, যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন হয়ে থাকে এটা দিবেন, যদি ওই তিনটা ছাড়া অন্য যে কোনো সিটি কর্পোরেশন তাহলে এটা দিবেন। আর যদি কোনো সিটি কর্পোরেশনও না, কিন্তু পৌরসভা বা উপজেলা বা জেলার ভিতরে, আপনি এটা দিবেন। ঠিক আছে? তো আমার যে ক্লায়েন্ট, ওনার সঞ্চয়পত্রটা জেলা শহরের একটি ব্যাংকে, এই জন্য আমি এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে দেখেন ট্যাক্স রিবেট, হ্যাঁ, তো ওনার ট্যাক্স রিবেট এটা দেওয়া লাগবে না এই কারণেই, কারণ ওনার বিদেশে যে ইনকাম, সেই ইনকামের কোনো ট্যাক্স নেই। আর সঞ্চয়পত্র থেকে যে ইনকামটা ওনার আসে, সেই সঞ্চয়পত্রের টিডিএস কিন্তু ব্যাংক কেটে রাখে, ওইটা আমরা ক্লেম করে দিব। এই জন্য ট্যাক্স রিবেটটা আমরা নো দিব। আর বাংলাদেশে যদি দেখেন, মনে করেন আপনার আরও বেশি ইনকাম আছে, যেমন ঘর ভাড়া, যেগুলি ব্যাংক কেটে রাখে না, যেমন ঘর ভাড়া আছে, ব্যবসা আছে, এগুলি দেখাইলে কিন্তু আপনারা সেক্ষেত্রে আপনারা ইয়েসে দিবেন। ঠিক আছে? তো এখন আইটি টিএনবি রিকোয়ারমেন্টস 50 লক্ষ টাকার উপরে ওনার সম্পদ আছে, ইয়েস দিব। অনেকের 50 লক্ষ টাকার উপরে আছে, আপনারা নো দেন। এখানে নো দিবেন না। যদি 50 লক্ষ টাকার উপরে সম্পদ থাকে ইয়েস দিবেন, আর 50 লক্ষ টাকার নিচে যদি সম্পদ থাকে, কোন সম্পদ? ইনকাম না, কিন্তু আপনার অ্যাসেট, যে টোটাল সম্পদ যদি 50 লক্ষ টাকার উপরে থাকে তাহলে ইয়েস দিবেন। তো আমার ক্লায়েন্টের আছে, এটা দিলাম। আর বাকিগুলি ওনার ওন মোটর কার, মানে বাংলাদেশে কোনো মোটর কার নেই, ওন অফশোর প্রপার্টি এটাও নেই, এরপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এটাও নেই, হ্যাভ এনি হাউস প্রপার্টি এটাও ওনার নেই। তো যদি থাকে, অনেকের হাউস প্রপার্টি থাকতে পারে, আপনি এটা ইয়েস দিবেন। দিলে এই হাউস প্রপার্টি কত স্কোয়ার ফিট এটা দিবেন। তো আমার ক্লায়েন্টের নাই, এটা অফ করে দিলাম। আচ্ছা, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। ভিডিওটা ধৈর্য সহ দেখবেন, কারণ এতে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আচ্ছা, ওই পেজে ক্লিক করার পরে আমি এই যে অ্যাসেসমেন্ট চ্যাপ্টারটা এটা শেষ করে আসছি। আমি এখন ইনকাম এই পেজে আসছি। ইনকামের মধ্যে দেখেন, আমি ওইখানে দিয়েছিলাম না ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আর এটা হলো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। যেহেতু আমি ওইখানে দুইটা সিলেক্ট করছি, এই জন্য এখানে দুইটা অপশন শো করছে। আপনার যদি হেডস অফ ইনকামে 3টা সিলেক্ট করেন, এখানে 3টা থাকবে। তো আমি 2টা সিলেক্ট করছি, এই জন্য 2টা। তো প্রথমে দেখেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট বলছে যে আপনার ফিনান্সিয়াল অ্যাসেটটা কি। এখানে ক্লিক করে এই যে সঞ্চয়পত্র, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, যাদের সঞ্চয়পত্র এটা দিবেন। যাদের ইন্টারেস্ট ফ্রম এফডিআর ডিপিএস থাকে তারা এটা দিবেন। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের হলো এটা দিলাম। দেওয়ার পরে আমি এটা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে স্কিম নেম, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে ওনার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে, তো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক এটা দিয়ে দিলাম। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ইস্যু ডেট, এখানে ভ্যালু কত, অনেকের 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ থাকতে পারে। গ্রস ইন্টারেস্ট কত পাইছেন, টিডিএস কত রাখা হয়েছে, এটা কিন্তু আবার ক্লেম করবেন আপনি। আচ্ছা, এনক্যাশ বলছে যদি এটা নগদায়ন হয়ে যায়, মানে তুলে ফেলেন, তাহলে এখানে একটা টিক মার্ক দিবেন। ঠিক আছে? আর যদি এখনো বর্তমান থাকে তাহলে এখানে টিক মার্ক দিবেন না। এটা খেয়াল রেখে আপনারা রিটার্নটা ফিল আপ করবেন।
তো এই অংশটা ফিল আপ করার পরে আপনারা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন, করার পরে কিন্তু এটা সেভ হবে। তারপরে আপনারা যাবেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে গিয়ে আপনারা দেখেন এই যে এখানে ফরেন রেমিটেন্স, যেহেতু বিদেশ থেকে টাকা পাঠাইছেন, টোটাল রেমিটেড অ্যামাউন্ট কত পাঠাইছেন, অর্থাৎ 1/7/2025 থেকে 30/6/2026 এই এক বছরে কত পাঠাইছেন এটা আপনি এখানে লিখবেন। কোন দেশ থেকে পাঠাইছেন, উনি তো ইউএসএ দিচ্ছে, তার জন্য এখানে লিখে দিবেন ইউএসএ, না লিখে আপনারা লিখবেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লিখে দিবেন। সোর্স অফ ইনকাম ওইখানে আপনি কি করেন এটা দিবেন। তারপরে নেম অফ এমপ্লয়ার, আপনার মালিকের নাম বা আপনার কফিলের নাম, অথবা আপনি যে কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই কোম্পানির নাম আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন মোড অফ রেমিটেন্স, আপনি যে পাঠাইছেন কি ব্যাংকিং চ্যানেলে না ফরেন কারেন্সি হিসাবে পাঠাইছেন, তো ওইখান থেকে ব্যাংকিং চ্যানেলেই টাকাটা পাঠায় থাকেন, এই জন্য এটা আপনি দিবেন। দেওয়ার পরে দেখেন এই অংশটা আপনারা অনলাইনে যারা রিটার্ন সাবমিট করেন অনেকে বলতে চান না যে আপনি কোন ব্যাংকে টাকা পাঠাইছেন, আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টদারির নাম কি, যেমন ওই লোকেই এই অ্যাকাউন্টদারির নাম, এটা আমি এখানে দিব। অ্যাকাউন্ট নাম্বার কত, হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই বলতে হবে, কারণ এই ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্টদারির নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি না বলেন তাহলে কিন্তু এটা ফিল আপ করা যাবে না। আর এখানে বললে তো সমস্যা নাই, অ্যাকাউন্ট নাম্বার বললেই তো কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে না। টাকা নিতে হলে আপনার এনআইডি লাগবে, আর আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আর আপনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি গেলে আপনি যদি বলে দেন কাউকে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা নিতে পারবে। কিন্তু এমনি ফিল আপ করলে আপনার অনেকে মনে করেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিব, না জানি ওই লোকে আমার টাকা নিয়ে যায়, না এটা এই টাকা নেবে না, কারণ এটা ছাড়া তো এটা ফিল আপ হবে না। ব্যাংকিং অ্যাকাউন্ট যদি আন্দাজে কোনো কিছু দিয়ে দেয় তাহলে আপনারই সমস্যা হবে। এই জন্য এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতেই কোনো কার্পণ্য করবেন না। আচ্ছা, অনেকেই দেখেন কয়েকটা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, আপনারা কি করেন এখানে মনে করেন 3টা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাইছিলেন, আপনারা অনেকেই এখানে লেখেন সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, কমা দিয়ে লেখেন, তারপরে লেখেন ইসলামী ব্যাংক। ঠিক অ্যাকাউন্ট নামটা দেন একজনেরই, ওই নামটা ঠিক আছে, অথবা 3 জনের নামে যদি পাঠান 3 জনের নাম আপনারা এখানে দিয়ে দেন। হ্যাঁ, তারপরে আপনারা ওই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও লেখেন এখানে, কমা দিয়ে এরপরে লেখেন আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আপনি লেখেন ইসলামী ব্যাংকের নাম্বার, এইভাবে লিখে সাবমিট করে দেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি এখানে একটা ব্যাংকের হিসাবে আপনি দিতে হবে। তো যদি আপনি 3টা ব্যাংকে পাঠান, তো আমি তো একটা ব্যাংক দিয়ে দিলাম, তখন আপনি এই যে এড অ্যানাদার টাইপ আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে আপনি আবার ফরেন রেমিটেন্স দিয়ে ওই যে এখানে টোটাল অ্যামাউন্ট মনে করেন প্রথমটাতে পাঠাইছেন, এটাতে পাঠাইছিলেন আপনি সোনালী ব্যাংকে, এখন পাঠাইছেন আপনি ডাচ বাংলা ব্যাংকে, এটা কত টাকা পাঠাইছেন এক বছরে, তারপরে কোন কান্ট্রি থেকে ওই কান্ট্রিটা আপনার দিবেন, সোর্স অফ ইনকামটা দিবেন, তারপরে এমপ্লয়ারের নাম দিবেন, তারপরে এখানে ডাচ বাংলা ব্যাংক এই যে ব্যাংকিং চ্যানেল দিবেন, দিয়ে এখানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আপনি 3টা ব্যাংকে পাঠান, আমি তো 2টা ব্যাংক দেখালাম, একটা সোনালী ব্যাংক, একটা ডাচ বাংলা, যদি ইসলামী ব্যাংকেও পাঠান এটা দিবেন, দিয়ে আপনি আবার ফরেন রেমিটেন্স দিয়ে এই সকল তথ্য দিয়ে এই যে এখানে ব্যাংকিং চ্যানেল দিবেন, দিয়ে এখানে ব্যাংকের নাম, এখানে ইসলামী ব্যাংক, তারপর অ্যাকাউন্ট নেম, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এভাবে একাধিক ব্যাংকে পাঠালে এভাবে দিবেন। আপনারা এই যে একটার মধ্যেই সকল ব্যাংক দিবেন না, ঠিক আছে? 3টা ব্যাংকে পাঠালে এরকম ভাবে 3টা ব্যাংকের আলাদা আলাদা করে রিটার্নের তথ্যগুলি ফিল আপ করবেন। তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে গিয়ে এক্সপেন্ডিচার মানে আপনার ব্যয়, এই দেশে যদি ব্যয় হয়ে থাকে যা ব্যয় করেন এটা দেখাই দিবেন। যেমন আপনার মা বাবা ভাই বোন বা ওয়াইফ আছে এই দেশে, তাদের তোলে আপনার যে ব্যয় হয় সেটা দেখাই দিবেন। তারপরে আপনার যা যা অ্যাসেট আছে সবগুলি দেখাই দিবেন। ঠিক আছে, এভাবে আপনি সামনের দিকে অগ্রসর হয়ে রিটার্নটি ফিল আপ করে সাবমিট করবেন। তো অবশ্যই আপনি না পারলে অভিজ্ঞ লোক দিয়ে কিন্তু রিটার্নটি ফিল আপ করবেন, আপনিও বেজাল মুক্ত থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।